আলাইকুম, স্বাগতম সবাইকে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ক্লাসে। এবার আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্রেমারের নিয়ম। তোমরা যখন ইকুয়েশন সলভ করতে যাও, আমি যদি তোমাকে বলি তুমি দুইটা ইকুয়েশন সলভ করো, তাহলে তুমি দুমদাম করে দিতে পারবে আমাকে। যদি তোমাকে তিনটা ইকুয়েশন সলভ করতে বলি, তাও তুমি দুমদাম করে দিতে পারবা। যদি তোমাকে চারটা বলি, তাহলে ভাইয়া বলবা ভাইয়া করতেছি একটু করতেছি, জাস্ট একটু। যদি পাঁচটা বলি, তাহলে বলবো ভাইয়া করতেছি। যদি ছয়টা দিই, সাতটা দিই, আটটা দিই, নয়টা দিই, দশটা দিই, তখন বলবা তুমি হচ্ছে গুপ্পাদো ছিল, গুপ্পাদো নিয়ে আসে হচ্ছে আমাকে দৌড়ানো শুরু করবা। বা একই মস্কারি করছেন, এতগুলো ইকুয়েশন কেমনে সলভ করবো? সো আমরা যখন নর্মালি ম্যানুয়ালি যখন ইকুয়েশন সলভ করতে যাব, আমরা হাইয়েস্ট তিনটা বা চারটা পর্যন্ত করতে পারি। পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা চলক বিশিষ্ট যদি ইকুয়েশন দেয় আমাকে, তাহলে ওই ইকুয়েশনগুলো সলভ করতে হলে আমাদের একটু সময় সাপেক্ষ ব্যাপার। সো এই ধরনের যে ইকুয়েশনগুলো আছে, এই ইকুয়েশনগুলো সলভ করার জন্য আমাদের একটা নিয়ম খুব কাজ করে, সেটা হচ্ছে ক্রেমারের নিয়ম। ক্রেমারের নিয়ম খুব সুন্দরভাবে আমাদের কাজ করে। তাহলে এই নিয়মটা কিভাবে কাজ করে? সো আমি নিয়মটা বোঝানোর জন্য এখানে জাস্ট তিনটা ইকুয়েশন নিছি। তিনটা ইকুয়েশন, এই তিনটে ইকুয়েশন কিভাবে ক্রেমারের সাহায্যে সলভ করব ওইটা আমি দেখাবো। ক্রেমার কিভাবে কাজ করে এটা দেখানোর আগে কয়েকটা টার্মের সাথে একটু পরিচিত হই। একটা হচ্ছে চলক নির্ণায়ক, আর একটা হচ্ছে মূল নির্ণায়ক। ক্রেমারের ক্ষেত্রে দুইটা জিনিস খুব তুমি কাজ করবা খুব বেশি, সেটা হচ্ছে একটা হচ্ছে চলক নির্ণায়ক নিয়ে, আর একটা হচ্ছে মূল নির্ণায়ক নিয়ে। বা মূল নির্ণায়ক কিভাবে গঠন করব, চলক নির্ণায়ক কিভাবে গঠন করব, খেয়াল করো। মূল নির্ণায়ক যেটা আছে, মূল নির্ণায়ককে প্রকাশ করা হয় ডি দ্বারা প্রকাশ করবা, না হয় ডেল্টা দ্বারা প্রকাশ করবা। যে কোনো একটা দ্বারা, হয় ডি না হয় ডেল্টা। তাহলে ডি বা ডেল্টা আমরা কিভাবে প্রকাশ করব? ধর আমি ডি দ্বারা প্রকাশ করলাম, তাহলে ডি সমান হবে প্রথম কাজ তোমার ইকুয়েশনগুলোকে এই টাইপের করে সাজানো, অর্থাৎ চলকগুলো থাকবে এক পাশে, C1 জেড দাও, এখানে C1 এর পাশে একটা জেড দাও, জেড। চলকগুলো থাকবে এক পাশে, তারপর কনস্ট্যান্টগুলো থাকবে আরেক পাশে। চলকগুলো এক পাশে, কনস্ট্যান্টগুলো আরেক পাশে থাকবে ইকুয়াল সাইনে। প্রথম কাজ ইকুয়েশনগুলোকে এভাবে সাজানো। এরপরে তুমি ডি গঠন করবা। কিভাবে গঠন করবা ডি? ডি ইকুয়াল, এরপর চলক যেগুলো আছে, চলকের যে সহগগুলো আছে না, প্রত্যেকটা ইকুয়েশনের জন্য এক একটা সারি থাকবে। প্রত্যেকটা ইকুয়েশনের জন্য এক একটা সারি। যেমন প্রথম যে ইকুয়েশনটা আছে এখানে, সহগ কে কে? A1, এরপর আছে কে? B1, এরপরে কে? C1, এটার জন্য একটা সারি। এরপর 2 নম্বর ইকুয়েশনে যাও, এখানে কে কে আছে? A2, এরপর আছে B2, এরপর আছে কে? C2, এটার জন্য আরেকটা সারি। তারপর A3, এরপর আছে হচ্ছে B3, এরপর কে? C3। তাহলে আমি এখানে যে নির্ণায়কটা গঠন করলাম, তাহলে প্রথম কলাম হচ্ছে x এর সহগগুলা নিয়ে, সেকেন্ড কলাম হচ্ছে y এর সহগগুলা নিয়ে, আর থার্ড কলাম হচ্ছে z এর সহগগুলা নিয়ে। এটাকে বলা হয় মূল নির্ণায়ক। এটা হচ্ছে মূল নির্ণায়ক। মূল নির্ণায়ক আমরা ক্রেমারের ক্ষেত্রে মূল নির্ণায়কটা গঠন করি এইভাবে, জাস্ট চলকগুলার সহগ নিয়ে। তাহলে ভাই চলক নির্ণায়ক কোনটা? চলক নির্ণায়ক কি কি হইতে পারে দেখো। সমীকরণের মধ্যে চলক যে থাকবে তোমার চলক নির্ণায়ক শেষে হইতে পারে। যেমন সমীকরণের মধ্যে চলক কে কে আছে? x আছে, তারপর y আছে, এরপর হচ্ছে z আছে। তাহলে আমাদের চলক নির্ণায়ক x চলকের জন্য হইতে পারে, চলক নির্ণায়ক y চলকের জন্য হইতে পারে, চলক নির্ণায়ক z চলকের জন্য হইতে পারে। যদি x চলকের জন্য আমরা চলক নির্ণায়ক নিই, এটাকে আমরা প্রকাশ করব dx বা ডেল্টা x দ্বারা, dx বা ডেল্টা x। যদি y চলকের জন্য নিই, তাহলে এটাকে প্রকাশ করব dy বা ডেল্টা y দ্বারা। z চলকের জন্য নিলে dz বা ডেল্টা z দ্বারা প্রকাশ করব, ডেল্টা z। তাহলে আমি যদি dx বের করি, তাহলে কেমনে বের করব? দেখো, যদি dx বের করতে চাই তাহলে কি করা লাগবে জানো? x এর সহগের যে কলামটা আছে, এই যে x এর সহগের কলাম,
বাকিগুলোকে হাত দেওয়ার দরকার নাই। তুমি যখন dx বের করতেছ এগুলাকে হাত দেওয়ার দরকার নেই, জাস্ট x এর সহগের যে কলামটা আছে এটাকে দেখো, এই যে এইটাকে তুমি রিপ্লেস করবা সমান চিহ্নের বাইরে যে কনস্ট্যান্ট পদগুলো আছে এই কনস্ট্যান্ট পদগুলো দ্বারা, অর্থাৎ a1 a2 a3 কে তুমি রিপ্লেস করবা d1 d2 d3 দ্বারা। বাকিগুলো ফিক্স থাকবে, b1 b2 b3 c1 c2 c3 এটা ফিক্স থাকবে। এটা হচ্ছে dx। এরপর যদি dy বের করি, dy বের করার সময় কাকে হাত দিব? শুধুমাত্র y এর গুলাকে হাত দিব, বাকিগুলাকে আমরা হাত দিব না। তাহলে y এর গুলাকে চেঞ্জ করে দিবা কাকে দিয়ে? কনস্ট্যান্ট পদ দিয়ে চেঞ্জ করে দাও। তাহলে x কে হাত দেওয়ার দরকার নাই, x যেরকম আছে এরকম থাক, তুমি এটাকে চেঞ্জ করে দাও। d1 d2 d3 c1 c2 c3। ওকে, এরপর যদি তুমি dz বের করো, dz বের করবা কিভাবে? জাস্ট z চলককে তুমি হাত দিবা, কি দিয়ে রিপ্লেস করবা? কনস্ট্যান্ট পদ দিয়ে। তো রিপ্লেস করে দাও, তাহলে a1 a2 a3 b1 b2 b3 এটাকে তুমি রিপ্লেস করবে d1 d2 d3 দ্বারা। তাহলে এটা হচ্ছে আমাদের dx dy dz বের করার প্রসেস, অর্থাৎ চলক নির্ণায়ক আমরা এইভাবে বের করব। এখন সমাধান মানে কি? যদি আমি তোমাকে বলি এই সমীকরণগুলো তুমি সমাধান করো, তার মানে কি করবা? আসলে তুমি x এর মান বের করবা, y এর মান বের করবা, z এর মান বের করবা। তাহলে ভাই x এর মান কত হবে, y এর মান কত হবে, z এর মান কত হবে? x সমান হবে, x সমান যদি বলি x সমান dx ডিভাইডেড বাই d, অর্থাৎ এই যে নির্ণায়কটা আসছে এখান থেকে যে মানটা আসবে এই মানটাকে যদি আমরা মূল নির্ণায়ক দ্বারা ভাগ করি তাহলে যে বেলটা আসবে ওইটাই হবে আমাদের x এর মান। এরপর যদি y সমান যদি বলি, y সমান হচ্ছে dy বাই d, dy বাই d। এরপর যদি z সমান বলি তাহলে z সমান হচ্ছে dz বাই d, z সমান হচ্ছে dz বাই d। এইভাবেই আমরা আমাদের চলকের মানগুলো বের করে ফেলতে পারি। তাহলে আমাদের প্রথমে কি বের করা লাগবে? প্রথমে ইকুয়েশনগুলোকে এমনভাবে সাজাইতে হবে যাতে সমানের পাশে কনস্ট্যান্ট পদগুলো থাকে, চলকগুলো যাতে এক পাশে থাকে। এরপরে মূল নির্ণায়ক বের করব, মূল নির্ণায়ক বের করলাম। এরপরে চলক নির্ণায়ক বের করব, চলক নির্ণায়ক বের করে তারপর হচ্ছে আমি চলকগুলার মান বের করতে পারবো। এভাবেই আমাদের গ্রামার্সটা কাজ করে। এখানে আরো কিছু কথা আছে, আমি ওই কথাগুলো বলতেছি, তোমরা জাস্ট আপাতত তুলে নাও। আমি এরপরে কখন আসলে গ্রামার কাজ করবে কখন গ্রামার কাজ করবে না ওই ব্যাপারটা বলবো, দেন একটা কোয়েশ্চেন সলভ করাবো। ওকে, এখানে কিছু কথা লিখছি, এগুলো একটু খেয়াল করো তোমরা। আমরা যখন গ্রামার দিয়ে সলভ করতে যাই ইকুয়েশন সলভ, আমরা যে মূল নির্ণায়কটা বের করি, যদি মূল নির্ণায়কের মান নট ইকুয়ালস টু 0 হয়, মূল নির্ণায়কের মান 0 নয়, dx dy dz যে কোনো কিছু হইতে পারে, 0 হইতে পারে, নট 0 হইতে পারে, বাট মূল নির্ণায়কটা যদি 0 না হয় তাহলে আমাদের যে সমীকরণ আছে এই সমীকরণের ইউনিক সলিউশন থাকবে বা অন্যান্য সমাধান থাকবে। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে তুমি যে সমীকরণগুলো নিয়ে কাজ করতেছো ওইখানে যে চলকগুলো থাকবে প্রত্যেকটা চলকে নির্দিষ্ট একটা করে মান থাকবে, জাস্ট একটা করে মান, অর্থাৎ প্রত্যেকটা চলকের ইউনিক সলিউশন মানে হচ্ছে প্রত্যেকটি চলকের একটি করে মান থাকবে। এটা মানে প্রত্যেকটি চলকের একটি করে মান থাকবে, একটি করে মান থাকবে। এই ব্যাপারটাকে বলা হয় ইউনিক সলিউশন। প্রত্যেকটা চলকের একটি করে মান থাকবে, অর্থাৎ x এর জন্য একটা মান, y এর জন্য একটা মান, z এর জন্য একটা মান, অন্য চলক থাকলে ওই চলকের জন্য একটা মান, ওইরকম করে জাস্ট একটা করে মান পাবা। কখন? যদি d নট ইকুয়ালস টু 0 হয়। যদি ধরো তুমি d ইকুয়ালস টু 0 পাইছো, d ইকুয়ালস টু 0 পাইছো, মূল নির্ণায়কের মান 0, এবং চলক নির্ণায়ক যেগুলো আছে dx নট ইকুয়ালস টু 0, dy নট ইকুয়ালস টু 0, dz নট ইকুয়ালস টু 0, এগুলো একটাও 0 না। তাহলে কি হবে জানো? আমাদের ব্যাপারটা সামথিং বাই 0, সামথিং বাই 0 এরকম হয় না? তো সামথিং বাই 0 যদি হয় ওই জিনিসটাকে আমরা কি বলি? আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত বলি। সো আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত মানে ওইটার নির্দিষ্ট কোনো সমাধান নাই, নির্দিষ্ট কোনো সমাধান নাই। সো যদি d ইকুয়ালস টু 0 হয় এবং dx dy dz এগুলো যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে আমাদের ওই সমীকরণের
কোনো সমাধান নাই, সমীকরণের কোনো সমাধান নাই। এরপর যদি d ইকুয়ালস টু 0 হয় এবং আমাদের যে dx dy dz আছে এগুলোর মিনিমাম একটা 0, মিনিমাম বলছি, একাধিক 0 হলে সমস্যা নাই। যদি মিনিমাম একটা 0 হয়, একাধিক 0 হলে প্রবলেম নাই, যদি একটা 0 হয় মিনিমাম, তাহলে এই সমীকরণের অসীম সংখ্যক সমাধান থাকবে। এই ব্যাপারটাকে অসংখ্য সমাধান থাকবে এই কথাটাও বলা যায়। অসীম সংখ্যক সমাধান থাকবে। কখন অসীম সংখ্যক সমাধান থাকবে? যদি d ইকুয়ালস টু 0 হয় এবং dx dy dz এগুলা থেকে মিনিমাম যদি একটা কত হয়, মিনিমাম যদি একটা 0 হয়, তাহলে অসীম সংখ্যক সমাধান থাকবে। এই অসীম সংখ্যক সমাধান ক্র্যামার দিয়ে বের করা পসিবল না, ক্র্যামার দিয়ে বের করা পসিবল না। তাহলে ক্র্যামার কখন খাটবে? ক্র্যামার খাটবে, ক্র্যামার তুমি ইউজ করতে পারবা যদি এই কেসটা না আসে, মানে এই কেসের জন্য আমাদের ক্র্যামার ইউজ করা যায় না। তুমি জাস্ট বলবা যদি এই টাইপের কোনো কিছু আসে, তাহলে এখানে তুমি বলে দিবা অসীম সংখ্যক সমাধান থাকবে। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। যদি এই কেসটা আসে, তুমি বলে দিবা সমীকরণের কোনো সমাধান নাই। আর যদি আমাদের এই কেসটা আসে, তখন হচ্ছে তুমি এক্স ওয়াই যে চলকগুলো থাকবে ওইগুলোর মান বের করতে পারবা। ঠিক আছে, এবার আমরা ক্র্যামার দিয়ে একটা ম্যাথ করব। তোমাকে যদি এই ম্যাথটা দেয়, এখানে 3টে ইকুয়েশন দিছে, আমাকে বলছে এই 3টে ইকুয়েশন নির্ণায়কের সাহায্যে সমাধান করো। তাহলে আমরা কিভাবে করব? প্রথমে ইকুয়েশনগুলা এক পাশে কনস্ট্যান্ট, চলকগুলো এক পাশে আছে কিনা চেক করব। আছে কি? হ্যাঁ আছে। এরপরে মূল নির্ণায়ক গঠন করব। মূল নির্ণায়ক গঠন করো। ডি ইকুয়াল প্রথম সমীকরণের জন্য একটা সারি, তাহলে 2y এর সহগ কত 1, যেটা সহগ কত 1, 2 1 1। এরপরে 2 নম্বর সমীকরণে আসো, x এর সহগ কত 1, y এর সহগ 1, যেটা সহগ -3। এরপর 3 নম্বরে আসো, x এর সহগ 3, y এর সহগ 2, যেটা সহগ -3। তাহলে এখান থেকে আমরা d পেয়ে গেলাম। আমরা কত পেয়ে গেলাম? d পেয়ে গেলাম। তো তুমি এখান থেকে মান বের করো। তুমি হচ্ছে যে কোনো একটা সারি বা কলাম ধরে বিস্তার করে ফেলো, বিস্তার করে ফেলো। তাহলে কত আসে দেখো। আমি যদি প্রথম সারি বরাবর বিস্তার করি, তাহলে এখান থেকে আসবে, এটা এখান থেকে 2 ইন্টু কত আসে 1 -3 2 -3। এরপরে করলে -1 ইন্টু কত পাবো 1 -3, এরপরে পাবো হচ্ছে 3 -3। এরপরে প্লাস 1 ইন্টু 1 1 3 2, এটা পাবো। তাহলে আমাদের মেইন নির্ণায়কের মান আসতেছে 2 ইন্টু -3 প্লাস 6 মাইনাস এখান থেকে পাবো -3 প্লাস 9 প্লাস 2 -3। তাহলে কত আসে 2 ইন্টু 3 মাইনাস 9 থেকে 3 গেলে 6, তাহলে -6, আর এখানে আসবে -1। 3 দুগুণে 6, 6 6 5, ইকুয়ালস টু কত পড়ে আছে? ইকুয়ালস টু -1 পড়ে আছে। তাহলে আমাদের মেইন নির্ণায়কের মান আসছে হচ্ছে -1। এরপরে dx বের করো। dx কত আসে? dx সমান আসবে, তুমি জাস্ট x এর এখানে যে মেইন নির্ণায়ক যেটা আছে, x এরটাকে তুমি কি দ্বারা চেঞ্জ করে দিবা? তুমি হচ্ছে কনস্ট্যান্ট পদ দ্বারা চেঞ্জ করে দিবা। তো করে দাও, 0 0 1 দ্বারা কি করে দিলাম? চেঞ্জ করে দিলাম। বাকিগুলো আনটাচড। তাহলে 1 1 1 1 1 2, তারপর হচ্ছে 1 -3, পর হচ্ছে -3। তাহলে এটা হচ্ছে dx। সো এখান থেকে তুমি একটা মান পাবা, এই নির্ণায়কের জন্য একটা মান পাইলাম। এরপরে dy বের করো। তাহলে dy সমান কত আসে? জাস্ট y সবগুলোকে চেঞ্জ করে দিবা কনস্ট্যান্ট পদ দ্বারা। তাহলে 2 1 3, এটাকে আমি আনটাচ রাখলাম, এটাকে চেঞ্জ করব 0 0 1 দ্বারা। তাহলে 0 0 1 1 -3 -3। এখান থেকে একটা মান পাইলাম, dy এর একটা মান পাবো। এরপরে dz বের করো। dz কত আসে? তো dz যদি বের করি, dz আসবে, দ্যাট হচ্ছে জেটের কলমটাকে কনস্ট্যান্ট পদ দ্বারা চেঞ্জ করে দাও। তাহলে 2 1 3 1 1 2, তাহলে 0 0 1। তাহলে এখান থেকে dz-টা পেয়ে গেলাম। সো আমার এখন dx জানা আছে, dy জানা আছে, dz জানা আছে, dও জানা আছে। সুতরাং আমরা বলবো এখন এখান থেকে বলবো, যেহেতু d নট ইকুয়ালস টু 0,
সুতরাং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে একটা একটা মান থাকবে। তাহলে x ইকুয়ালস টু কত হবে, dx/d। এখানে যে মানটা পাইছো এই মানটাকে এই -1 দ্বারা ভাগ করে দিবা, তাহলে এখান থেকে তুমি x এর মান পেয়ে যাবা। এরপর y সমান হচ্ছে dy, যে মানটা পাইছো এই নির্ণায়ক থেকে এটাকে d দ্বারা ভাগ করে দিবা, তাহলে y চলে আসবে। এরপরে z সমান তুমি এই মানটাকে এই dz এর এই মানটাকে এই d এর মান দ্বারা ভাগ করে দিবা, তার মানে z সমান dz/d। তাহলে আমাদের কাজ শেষ। তাহলে কি শেষ? তাহলে এখান থেকে অ্যান্সার চলে আসবে। ওকে, সো এইভাবেই আমরা ক্র্যামার দিয়ে যে কোনো নির্ণায়কের যে কোনো সংখ্যক ইকুয়েশনকে আমরা চাইলে সলভ করতে পারি। সো এখানে জাস্ট আমি একটা ম্যাথ দেখাই দিছি, আমি আর অনেকগুলো ম্যাথ করাবো তোমাদের, সো প্যারা নেওয়ার দরকার নাই। তোমরা জাস্ট কনসেপ্টটা একটু ভালো মতো বুঝিও, যদি কারো কোনো প্রবলেম হয় জুম ক্লাসে জিজ্ঞেস করবা। আজকের ক্লাসে পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা।